ওয়েলকাম স্টুডেন্টস, লেসন প্ল্যানারে আরো একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আমরা চ্যাপ্টার 7 এর শেষ অংশে চলে এসেছি, অর্থাৎ দলিত আন্দোলন। আমরা এই যে চ্যাপ্টারটা পুরোটা পড়লাম, প্রথমে নারী, তারপরে ছাত্র যে আন্দোলনগুলো অংশগ্রহণ করেছিল সেগুলো নিয়ে বড় আকারে বিস্তারিত আলোচনা করেছি। অনেক ভিডিও হয়ে গেছিল ওগুলো নিয়ে। দলিতদের নিয়েও এখন আমরা পড়ছি, যেটা এই দলিতদের লাস্ট ভিডিও এটা। তো এইবার হচ্ছে প্রথমে যে অংশটা পড়বো, প্রথম অংশটা এবার শুরু করবো একদম লাস্ট থেকে। আমরা শেষ করেছিলাম আম্বেদকরের ইয়ে দিয়ে। সেই আম্বেদকরের সাথে গান্ধীর একটা বিতর্ক হয়, যেটা গান্ধী আম্বেদকর বিতর্ক নামে পরিচিত। আগের ভিডিওতে বলেছিলাম, তোমাদের মনে আছে হয়তো, যে আম্বেদকর দলিতদের জন্য একটি পৃথক নির্বাচন এবং পৃথক আসন এবং পৃথক নির্বাচন দুটোই দাবি করেন, যেটা গান্ধীজির পছন্দ হয় না। এবং তার জন্য তিনি কি করেন, যে তার মনে হয়েছিল, গান্ধীজির মনে হয়েছিল যে এতে জাতপাত কমবে না, বরং আরো বাড়বে। এবং তিনি সাম্প্রদায়িক যে এই ভেদাভেদ, সেটাতে বিশ্বাসী ছিলেন না। তাই তিনি সাম্প্রদায়িক নীতির এই বিরোধিতা করে অনশন করা শুরু করেন। তখন আম্বেদকর সেখানেও গিয়ে তার বক্তব্য প্রকাশ করেন এবং 1932 খ্রিস্টাব্দ নাগাদ পুনেতে একটি চুক্তি হয়, যেটার মাধ্যমে এই সমস্যার সমাধান হয় এবং যেখানে আম্বেদকর কিছু দাবি মেনে নিয়েও এই যে দলিতদের আলাদা করে একটা ভোট হবে, আলাদা নির্বাচন হবে, এটার থেকে পিছিয়ে আসেন। কিন্তু তিনি কিছু আসন সংরক্ষিত দলিতদের জন্য করেন। এখনো এর কিছু কিছু অংশ রয়েছে। এর সাথে আজকের এই মেন ভিডিওরও সম্পর্ক আছে। এখানে একটা পয়েন্ট তোমাদের বলে দিই, এই আজকে দেখবে অনেক জায়গায় অনেক যে কেন্দ্র, সেটা তুমি বিধানসভা বলো কি লোকসভা বলো, এসসি ওরিয়েন্টেড। আমি যে জায়গা থেকে থাকি, অর্থাৎ বনগাঁ বিধানসভা, সেইটা কিন্তু একটা এসসি সিট, মানে এখানে এসসিরা ছাড়া কোনো বাকি প্রার্থীরা দাঁড়াতে পারবে না। এইটা কিন্তু যেমন এইখানে সাথেও যুক্ত, যে এই পুনা চুক্তির মাধ্যমে যে দলিতদের জন্য আলাদা সিট সংরক্ষিত হবে, এটা আজকেও চলে আসছে। আবার এখানে বাংলার যে দলিতদের বিষয়টা, সেটাও এখানে জড়িত রয়েছে। কিভাবে? মূলত বাংলায় দলিত ছিল নমশূদ্র আন্দোলন বলে। একটা সময় দেখা যায়, বিশেষ করে ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর শেষভাগ এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে, বাংলাদেশের খুলনা, যশোর, ফরিদপুর, ওই ওপাশে হচ্ছে দিনাজপুর, মানে পুরো বাংলাদেশ জুড়েই প্রচুর সংখ্যক মানুষ নমশূদ্র ছিলেন এবং যাদেরকে অত্যন্ত বেশি ভাবে অবহেলা করা হতো, যাদেরকে নর্মালি কোনো আচার অনুষ্ঠানে মানে আমন্ত্রণ করা হতো না। এখানে কিন্তু একটা কলকাতার ইতিহাসটা একটা বিরাট বড় ইম্প্যাক্ট ফেলে, যে ম্যাক্সিমাম কলকাতায় উচ্চবর্ণের মানুষরা চলে আসে তখন, ঠিক আছে। ম্যাক্সিমাম যারা উচ্চবর্ণ ছিল এলাকায়, তারা চলে আসেন এবং গ্রামগুলো বা দূরের দূরের যে মফস্বল, সেখানে ছোট ছোট যে মানে নিচু জাতির শ্রেণীর মানুষরা ছিল, তারা বসবাস করতো। এইবার সেখানকার জমিদাররা কিন্তু আবার উচ্চবর্ণের, কিন্তু ওই একটাই হয়তো উচ্চবর্ণ, বাকি সবাই নমশূদ্র ক্যাটাগরি, এবং প্রচুর নমশূদ্র ছিল। সেখানে দাঁড়িয়ে এই মতুয়া জনগোষ্ঠীর উত্থান হয়, যেটা প্রতিষ্ঠা করেন শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি কিন্তু মতুয়া নাম দেননি, তিনি ফরিদপুরের একজন ব্যক্তি ছিলেন এবং তিনি বৈষ্ণবীয় ভক্তিবাদের প্রচার শুরু করেন। কারণ যে ভক্তিবাদটা চৈতন্যদেব, তোমরা হয়তো এটা ক্লাস 7-এ পড়েছো, যে ভক্তিবাদের কি আন্দোলন, সেই ভক্তিবাদে জাত পাত ধর্ম কোনো কিছুকে মানা হতো না, সেইটাকে প্রচার করা শুরু করেন। এই জন্য আজও এই মতুয়াদের, তোমরা চেনো কিনা জানি না, মতুয়াদের যে সম্মেলন হয়, যে অনুষ্ঠানগুলো হয়, তাতে হরিনাম বারবার নেওয়া হয়। এই ভক্তিবাদটা রয়েছে, এই বৈষ্ণব চিন্তাটা তাদের মধ্যে ঢোকানো হয়েছিল এই কারণে। এরপরে এখানে একটা জিনিস চলবে, যে 1887 খ্রিস্টাব্দে হরিচাঁদ ঠাকুর মারা যাওয়ার পর তার পুত্র গুরুচাঁদ ঠাকুর, একটু লিখে দিন, গুরুচাঁদ ঠাকুর। মতুয়ারা ওই জন্য বলে, দেখবে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ। এই গুরুচাঁদ ঠাকুর 1902 খ্রিস্টাব্দে এসে মতুয়া সংগঠন প্রতিষ্ঠা করেন এবং তারা একটা পত্রিকা প্রকাশ করতে থাকেন, যেটার নাম পতাকা পত্রিকা, ঠিক আছে। এই পতাকা পত্রিকাতে রায়চরণ বিশ্বাস নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেন। দেখো টাইটেল দেখো, তোমরা তো এখন বড় হয়েছো, বিশ্বাস কিন্তু কখনোই ব্রাহ্মণদের মধ্যে পড়ে না, কিন্তু তিনি নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেন। এরপরে 1912 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন এবং সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, যেটা 1932 খ্রিস্টাব্দে আসে, সেইটাতেই মতুয়ারা সমর্থন জানায়। এইবার কথা হচ্ছে যে এই মতুয়ারা কারা এবং কেন তারা হচ্ছে এই আন্দোলনটা করে। মতুয়ারা কারা তোমাকে আমি প্রথমেই বললাম তোমাদের সবাইকে। এবার মতুয়াদের এই আন্দোলনটা না অনেকটা ভক্তি আন্দোলনের মতো হয়ে যায়। তারা অনেক বেশি জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান করতে থাকে।
আজকের দিনেও ওই তোমার কোন সময়টা বলবো, পয়লা বৈশাখের আগে আগে দেখবে মতুয়াদের একটা মেলা হয়, ঠাকুরনগরে মেলা হয়, সারা বাংলা থেকে সেখানে লোকজন আসে। মানে তোমরা যেখানেই থাকো বিভিন্ন জায়গায়, মানে উত্তরবঙ্গ বা মেদিনীপুর এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রচুর এক্সট্রা ট্রেন দেওয়া হয় এই ঠাকুরনগরে আসার জন্য। অর্থাৎ তাদের যে ধর্মীয় চিন্তা ভাবনাটা তারা সম্পূর্ণ পৃথক করে দেয় হিন্দু ধর্মের থেকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানে এখন হয়তো অনেকটাই বেশি লিবারাল হয়ে গেছে, তারাও হিন্দুর মধ্যেই পড়ে, সেগুলোর অনেক কারণ আছে, কিন্তু যখন তারা ওই মতুয়াদের অনুষ্ঠানে যায় তারা কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন ধারায় বিশ্বাস করে এবং ভিন্ন চিন্তা ভাবনা বিচার করে। এই হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের মানে উদ্যোগেই এই নমশূদ্ররা মানে প্রান্তীয় এলাকার থেকে উঠে এসে একটা সামাজিক প্রতিষ্ঠা পেতে থাকে। এইবার যেখানে বললাম যে আমি যে অঞ্চলটায় থাকি এসসি অঞ্চল, বললাম না যে বনগাঁ বিধানসভাটা এসসি, এইটা কিন্তু এই বনগাঁ বিধানসভার মধ্যে এই ঠাকুর বাড়ি পড়ে। ফরিদপুর থেকে এসে ঠাকুরনগর অঞ্চল, এখানে কিন্তু এই দেশভাগের চিন্তা ভাবনা ছিল। এই তোমার গুরুচাঁদ ঠাকুরের পুত্র হরিচাঁদ ঠাকুর, সরি হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর এই ঠাকুরনগরে এসে ঠাকুর বাড়ি প্রতিষ্ঠা করেন এবং সেইটাকে কেন্দ্র করেই তাদের যত উপাসনা, যাতে তাদের যত ধর্মকর্ম চিন্তা, তাদের কাছে ওই বাড়িটাই মন্দির। ঠিক আছে, আমাদের যেমন বিভিন্ন তীর্থক্ষেত্র আছে না, যে কাশী বিশ্বনাথ, মথুরা বৃন্দাবন, আরো যে সমস্ত জায়গা আছে কেদারনাথ অমরনাথ, এই মতুয়ারা কিন্তু এই ঠাকুর বাড়িটাকে সেই রকম একটা ধর্মীয় স্থান হিসেবে দেখে। বাকি বিষয়গুলো রাজনীতির বিষয়ে আমি ঢুকবো না। এবং এই মতুয়া যে এতগুলো মতুয়া, এত মানে অর্থাৎ এত নমশূদ্র এই অঞ্চলে রয়েছে বলেই এই জায়গার ভোটের যে সিটটা সেটা সম্পূর্ণ এসসি তে ফেলা হয়েছে, এসসি ক্যাটাগরির মধ্যে ফেলা হয়েছে, অর্থাৎ এসসি ক্যান্ডিডেট বাদে এখানে কোনো ভোটার দাঁড়াতে পারবে না। অর্থাৎ এটা সূচনা হচ্ছে এই যে গান্ধী আম্বেদকর বিদ্যা পুনা চুক্তি 1932-এ যে কিছু সিট তোমার দলিতদের জন্য থাকবে, তখন 28টা ঠিক হয়েছিল, পরবর্তীকালে সেগুলো বাড়তে থাকে। সেই যে নিয়মটা থেকে এসে যে এসসি তে আলাদা সিট হবে, আর সেখানে ত্বরান্বিত করছে এই নমশূদ্র আন্দোলন, যার ফলে আমি যে অঞ্চল থেকে আসি সেই অঞ্চলটা একটা দুটো ভিডিওর মধ্যে দিয়ে বুঝিয়ে দিলাম যে এর বর্তমান প্রভাবটা কি রয়েছে, যে দুটো বিষয়ের মধ্যে আগের ভিডিও থেকেও আসছে, এই ভিডিও থেকেও আসছে, যে আম্বেদকরের এই চুক্তি পুনা চুক্তি যার ফলে দলিতরা আলাদা সিট পাচ্ছে, এবং এই নমশূদ্র আন্দোলন বা মতুয়া আন্দোলন যার ফলে একটা পুরো বিধানসভা কেন্দ্র এসসি হয়ে যাচ্ছে। যাই হোক, এইভাবেই তোমাদের দলিত আন্দোলনটা শেষ হচ্ছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি কোনো অসুবিধা থাকে, প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো, আমি কমেন্টের মাধ্যমে জানাবো, কমেন্টে রিপ্লাই দেবো, অথবা টেলিগ্রামে প্রশ্ন করলে আমি তার মেসেজের মাধ্যমে উত্তর দিয়ে দেবো। যাই হোক, দেখা হচ্ছে পরের চ্যাপ্টারে। থ্যাংক ইউ।